ওয়েলকাম এভরিওয়ান টু মাই ইউটিউব চ্যানেল নলেজ গাইডার। দেখো যে আমরা ডেরাজা সিরিজের একটা সিরিজ শুরু করেছিলাম, তার 50টা প্রশ্ন হয়ে গেছে। আজকে 51 থেকে 61 পর্যন্ত প্রশ্ন রেখেছি, 10টি প্রশ্ন রয়েছে। আর এই 10টি প্রশ্ন হচ্ছে যে জেল পুলিশ হয়েছিল সেই জেল পুলিশ থেকে পড়া। জেল পুলিশের যে প্রিভিয়াস একটা আমি ভিডিও দিয়েছি, সেখানে প্রায় 15টা প্রশ্ন রয়েছে, এখানে আরও 10টি প্রশ্ন রেখেছি। দেখো প্রশ্নগুলো আমি আস্তে আস্তে করাচ্ছি, তার কারণ হচ্ছে প্রশ্নগুলোর নিখুঁত এক্সপ্লেনেশন অবশ্যই দরকার। ঠিক আছে, শুধু প্রশ্নগুলো এমসিকিউ আকারে পড়লে হবে না, তার পুরো ডিটেলসটা জানা কিন্তু দরকার, এবং সেখান থেকে কী কী প্রশ্ন আসে সেগুলো জানা কিন্তু অতি অবশ্যই দরকার। তো এগুলো পড়া প্রশ্ন, সেখান থেকে আরও সম্ভাব্য কী কী প্রশ্ন হতে পারে, হ্যাঁ সেইগুলো নিয়েই কিন্তু এই একটা ভিডিও। এখানে রয়েছে 10টা কোয়েশ্চেন, কিন্তু এই 10টা কোয়েশ্চেন থেকে তুমি 40খানা কোয়েশ্চেন বানাতে পারবে। ঠিক আছে, দেখা যাক এই 10টি প্রশ্ন কী কী রয়েছে। তো দেখো প্রথম প্রশ্ন যেটা বলছে সেটি যে নিম্নলিখিত কোন দেশটি জনসংখ্যা সবথেকে কম। তো কোন দেশটির জনসংখ্যা সবথেকে কম জানতে গেলে আমাকে জানতে হবে যে এখানে 4টে অপশান রয়েছে: ভ্যাটিকান সিটি, কানাডা, ভিয়েতনাম, পেরু। তো এর মধ্যে সঠিক আনসার হচ্ছে আমাদের ভ্যাটিকান সিটি, অপশান এ। কিন্তু ভ্যাটিকান সিটিটা তুমি নেটে কোথাও কিন্তু খুঁজলে অত সহজে পাবে না যদি তোমার ফুল কনসেপ্ট না থাকে। তো ভ্যাটিকান সিটিটা আছে কোনখানে? হ্যাঁ, আমরা জানি যে ইতালির ক্যাপিটাল কি রোম। তো এই যে রোম রয়েছে, এই রোমের ভিতরে তোমরা একটা জিনিস দেখতে পাচ্ছ। দেখো এই একটা ছোট্ট মতো একটা অংশ দেখতে পাচ্ছ তোমরা, না? এই ছোট্ট মতো একটা অংশ দেখতে পাচ্ছ, হ্যাঁ ওইটুকুই হচ্ছে ভ্যাটিকান সিটি। ওটা কিন্তু একটি ল্যান্ডলকড কান্ট্রি, মানে ওটার পুরোপুরি ওই রোমের ভিতরে রয়েছে। তো ওখানকার জনসংখ্যা অত্যন্ত কম, সেটা হচ্ছে মাত্র 825 জন বর্তমানে 2019 সালে, মানে 19 সাল পর্যন্ত যে কাউন্ট হয়েছিল সেই অনুযায়ী 825 জন কিন্তু সেখানকার বর্তমান জনসংখ্যা। এটা হচ্ছে তাদের ন্যাশনাল ফ্ল্যাগ। হ্যাঁ, তো এখান থেকে তোমাদের পরীক্ষায় আসতে পারে যে ইতালির ক্যাপিটাল কোনটা, ওকে, বা এখানকার জনসংখ্যা কত রয়েছে বর্তমানে। তো এখান থেকে নানান রকম প্রশ্ন আসতে পারে, শুধু একটি প্রশ্ন দেখলে হবে না, তার ফুল এক্সপ্লেনেশন দেখতে হবে। চলো পরের প্রশ্ন বলছে যে পেন্টিয়াম কি। তো পেন্টিয়াম কি? পেন্টিয়াম হচ্ছে একটা মাইক্রো প্রসেসর। ওকে, পেন্টিয়াম হচ্ছে একটি মাইক্রো প্রসেসর। তো এখানে অপশান আনসার হচ্ছে এ। হ্যাঁ, তো এবার আমাদের জানতে হবে যে কম্পিউটারের, হ্যাঁ আমরা জানি প্রথম জেনারেশন কম্পিউটার, সেকেন্ড জেনারেশন কম্পিউটার, থার্ড জেনারেশন কম্পিউটার, ফার্স্ট যে জেনারেশন কম্পিউটার ছিল তার টাইম পিরিয়ড তোমার জানতে হবে। সেকেন্ড যে জেনারেশন ছিল তার টাইম পিরিয়ড জানতে হবে। থার্ড জেনারেশন তার টাইম পিরিয়ড, এবং ফোর্থ জেনারেশন, বর্তমানে ফিফথ জেনারেশন চলছে। তো এই যে থার্ড জেনারেশন রয়েছে, সেই থার্ড জেনারেশনে কিন্তু কী হয়েছিল, ইন্টিগ্রেটেড সার্কিট ইউজ করা হয়েছিল। সেকেন্ড জেনারেশনে যেটা তোমার ইউজ করা হয়েছিল সেটা হচ্ছে ট্রানজিস্টর ইউজ করা হয়েছিল। আর যে ফার্স্ট জেনারেশন রয়েছে, সেই ফার্স্ট জেনারেশনে কী ইউজ করা হয়েছিল, ভ্যাকিউম টিউব ইউজ করা হয়েছিল। এবার এই যে ফোর্থ জেনারেশন, সেখানে কিন্তু মাইক্রো প্রসেসর ইউজ করা শুরু হলো। ওকে, আর এবং তখনই যে মাইক্রো প্রসেসরটা প্রথম বানানো হয়েছিল সেটা হচ্ছে ইন্টেলের পেন্টিয়াম মাইক্রো প্রসেসর। ক্লিয়ার? দেখো 53 কোয়েশ্চেন যেটা বলছে যে কোবল। হ্যাঁ, কোবল কি? কোবল হচ্ছে কমন বিজনেস ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ। আমি একটু আগে তোমাদেরকে যেটা বললাম, একটি প্রশ্ন পড়লে চলবে না, তার সাথে অনেক প্রশ্ন জানতে হবে। তো এখানে পড়েছে কোবলের নির্মাতাকে, মানে কোবলের কে ডিসকভার করেছে। তো কোবল যখনই ডিসকভার করলো, বা কোবলটাকে যখনই কেউ আবিষ্কার করলো, হ্যাঁ শুধু কোবল আবিষ্কার করেছে সেই প্রশ্নটাই কিন্তু পরীক্ষাতে আসে না। কোবলের ফুল ফর্ম পরীক্ষাতে অনেকবার পড়েছে। কমন বিজনেস ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ হচ্ছে কোবলের ফুল ফর্ম। এবং কে এটি ডিসকভার করেছে? এটি ডিসকভার করেছিল কিন্তু আমেরিকান যে কম্পিউটার সায়েন্টিস্ট রয়েছে, হ্যাঁ ইনি তারপরে কিন্তু আমেরিকান নেভিতে কিন্তু সার্ভিস করেছেন। দেখতেই পাচ্ছ নেভি ড্রেসে আমেরিকার ফ্ল্যাগ পিছনে রয়েছে। তো এর নাম হচ্ছে কি, ম্যারি হপার। গ্রেস ম্যারি হপার। তো ইনি হচ্ছেন কোবলের নির্মাতা। তো এখান থেকে আমরা অনেকগুলো প্রশ্ন পেতে পারি। কোবলের নির্মাতা কে? হ্যাঁ, কোবলের ফুল ফর্ম কি? হ্যাঁ, এটি কি? কোবল একটি কি? কোবল একটি হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ওকে, এখনও কিন্তু কোবল ইউজ করা হয়। কোবল একটা হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটি অনেকবারই পরীক্ষাতে পড়েছে যে কোবল কি। কোবল হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ, হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তাহলে এখান থেকে তুমি 3-4টে প্রশ্ন কিন্তু পরীক্ষাতে অবশ্যই পেতে পারো। হ্যাঁ, কোশ্চেনটা বিভিন্ন রকমভাবে ঘুরিয়েও দিতে পারে। তো শুধুমাত্র এমসিকিউ কিন্তু তোমাদের পড়লে চলবে না। ওকে, আর তোমরা যখন ভিডিওটা দেখো তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটিকে, এবং কি করবে, একটা করে কিন্তু লাইক অবশ্যই করবে যাতে আমি মোটিভেট হই। চলো দেখো 54 নম্বর প্রশ্ন কি বলছে। 54 নম্বর প্রশ্ন বলছে সূর্যের পৃষ্ঠতলের আনুমানিক তাপমাত্রা কত।
তো সূর্যের পৃষ্ঠতলের আনুমানিক তাপমাত্রা কত কত দেখো 4টে অপশান দিয়েছে। ওকে, তো এইটুকু শুধু জানলে চলবে না, এখান থেকে আরও অনেক প্রশ্ন আসে, সেগুলোকে তোমাদের ভালো করে বুঝতে হবে। আচ্ছা, আমাদের যেই আকাশে আমরা স্টার দেখতে পাই না, এদের কিন্তু বিভিন্ন রকমভাবে শ্রেণীবিন্যাস করা হয়। হ্যাঁ, কে কোন শ্রেণীতে পড়ছে সেটাও কিন্তু আমরা জানতে পারি। তো সূর্য যে শ্রেণীর মধ্যে পড়ে সেটির নাম হচ্ছে G2V শ্রেণী। এটা কিন্তু সিজিএলে পড়া প্রশ্ন। কী শ্রেণী? G2V শ্রেণী। এবার অনেক সময় একে বামন নামে ডাকা হয়। এখানে কি হয়, এখানে তড়িৎ চুম্বকীয় বিকিরণের তীব্রতা সবচেয়ে বেশি, বর্ণালীর হলুদ সবুজ অংশে। এবার বলছে যে এখানে হয় কি, দেখো দুটো জিনিস হয়, একটা হচ্ছে নিউক্লিয় সংযোজন আর একটা হচ্ছে নিউক্লিয় বিভাজন, নিউক্লিয় ফিশন আর নিউক্লিয় ফিউশন। আচ্ছা, নিউক্লিয় ফিউশন যেটাকে বলা হচ্ছে নিউক্লিয় সংযোজন, সেই সংযোজন কি হয় এই সূর্যে দেখা যায়। পরীক্ষাতে বহুবার প্রশ্ন এসেছে সূর্যের যে নিউক্লিয় রিয়াকশান দেখতে পাওয়া যায় সেটা কী রকমের, নিউক্লিয় বিভাজন না নিউক্লিয় সংযোজন। তাহলে এখানে আনসার হবে কিন্তু নিউক্লিয় সংযোজন। আচ্ছা, কী সংযোজন হয় না, এখানে দুটি হাইড্রোজেন কি হয়, দুটি হাইড্রোজেন কি হয়, যুক্ত হয়ে কি তৈরি হয়, একটা হিলিয়াম তৈরি হয়। এই যে রিয়াকশানটা মানে অনেক বড় স্কেলে হচ্ছে এবং এটাকে বলা হচ্ছে নিউক্লিয় ফিউশন। এর ফলে প্রচুর কি হয়, হিট উৎপন্ন হয়, আর সেই হিট থেকে কি হয়, আলোর বিকিরণ, যেটা কিনা হলুদ সবুজ অংশে দেখতে পাওয়া যায় সবথেকে বেশি। এবং ওর জেনারেলি তাপমাত্রা কত হয়, 5778 কেলভিন, যেটাকে বলা হচ্ছে প্রায় 5505 ডিগ্রি সেলসিয়াস। তো অপশান অনুযায়ী 6000 ডিগ্রি সেলসিয়াস তোমরা মাপতে পারো। এবার বক্তব্য হচ্ছে এই যে G2 শ্রেণী, তো এই G2 শ্রেণীর ধরন দেখে কিন্তু আমরা তো সূর্যে গিয়ে তাপমাত্রা কিনা মাপতে পারবো না। তো এই G2 শ্রেণীর ধরন দেখে কিন্তু আমরা এই যে টেম্পারেচার সেটা কিন্তু আমরা কাউন্ট করি। বোঝা গেছে? তো চলো, এই ছিল প্রশ্ন। এখান থেকে কিন্তু অনেকগুলো ভালো ভালো, যেমন G2 শ্রেণী, নিউক্লিয় সংযোজন, এই সমস্ত জিনিসগুলো কিন্তু মনে রাখতে হবে। ওকে, শুধু ওই টেম্পারেচার কত সেটা মনে রাখলে কিন্তু চলবে না। আচ্ছা দেখো, পরবর্তী যে প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে SQL এর সম্পূর্ণ রূপটি কী। এবার SQL এর ফুল ফর্ম কী? SQL এর ফুল ফর্ম হচ্ছে স্ট্যান্ডার্ড কোয়ারি ল্যাঙ্গুয়েজ। ওকে, তো SQL এর ফুল ফর্ম হচ্ছে স্ট্রাকচার্ড কোয়ারি ল্যাঙ্গুয়েজ। ওকে, স্ট্রাকচার্ড কোয়ারি ল্যাঙ্গুয়েজ, ইট ইজ আ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এবার পরীক্ষাতে প্রশ্ন পড়ে যে SQL কী, তখন তোমাকে মাপতে হবে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ওকে, আর যদি এর ফুল ফর্ম পড়ে তাহলে তো কোনো কথাই নেই, স্ট্রাকচার্ড কোয়ারি ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, এটা কি কোন কাজে ইউজ করা হয়? টু কমিউনিকেট উইথ দ্য কি, কমিউনিকেট উইথ অ্যান্ড ম্যানিপুলেশন অফ ডেটাবেস। তো ডেটাবেসে ম্যানিপুলেশন অফ ডেটাবেসে কিন্তু এটিকে কমিউনিকেট করার কাজে ইউজ করা হয় স্ট্রাকচার্ড কোয়ারি ল্যাঙ্গুয়েজ। ওকে, এটি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ওকে, চলো, এর পরবর্তী যে প্রশ্নটা এসেছিল সেটা কি না, পতঙ্গ সম্পর্কিত পড়াশোনাকে কি বলা হয়? তো পতঙ্গ নিয়ে যে পড়াশোনা করে, যারা ইনসেক্ট নিয়ে পড়াশোনা করে, তাদেরকে কি বলা হয়? তাদেরকে বলা হয় এন্টোমোলজি। ওকে, তো এন্টোমোলজি এছাড়াও কিন্তু যেমন যদি আমরা বলি ফসিলসকে নিয়ে পড়াশোনা করলে তাদেরকে কি বলে? তো বিভিন্ন রকম এই যে বিভিন্ন জিনিস নিয়ে পড়াশোনাকে কিন্তু, যেমন বার্ড নিয়ে পড়াশোনা করলে তাকে কি বলে? ওকে, তো এইগুলো কিন্তু তোমাদের 1 ওয়ার্ড সাবস্টিটিউশনের আন্ডারে পড়ে। এগুলো কিন্তু তোমাদের একটু একটু করে জেনে রাখতে হবে। যেগুলো কমন সেগুলো কিন্তু জিকের মধ্যেও আসে। চলো দেখো, মাইক্রোসফট যে ওয়ার্ড, আমরা তো সবাই কম্পিউটার ইউজ করেছি, বেসিক নলেজ আমাদের কম্পিউটার সম্বন্ধে আশা করি সবার রয়েছে। তো মাইক্রোসফটের যে ওয়ার্ড রয়েছে সেটা কিসের এক্সাম্পল? দেখো এখানে কী কী দিয়েছে, ইনপুট ডিভাইস কোনগুলো? যেগুলো দিয়ে কিনা আমরা যে কোনো জিনিস ইনপুট করি কম্পিউটারের মধ্যে। কী কী দিয়ে ইনপুট করি তোমরা বলতে পারো? পেন ড্রাইভ দিয়ে ইনপুট করি। আমরা গান যদি কম্পিউটারের মধ্যে রাখতে চাই তাহলে পেন ড্রাইভ ইউজ করতে পারি, সেটা ইনপুট ডিভাইস। আমরা সিডি দিই, ডিভিডি দিই, সেগুলো ইনপুট ডিভাইস। আচ্ছা, আমরা মাউস দিয়ে কি করি, কারসার দিয়ে বিভিন্ন রকম কাজ করি, সেটাও একটা ইনপুট ডিভাইস। কিবোর্ড, সেখান দিয়ে আমরা টাইপ করে বিভিন্ন জিনিস ওর মধ্যে ঢোকাচ্ছি, মানে বিভিন্ন ওয়ার্ড ওর মধ্যে ঢোকাচ্ছি, তো সেটাও একটা ইনপুট ডিভাইস। আউটপুট ডিভাইস কি? যেটা দিয়ে কোনো জিনিস বাইরে আসছে, মানে কেমন, যেমন তুমি বক্স লাগিয়েছো, তো বক্সটা কী হবে? বক্সটা হবে আউটপুট ডিভাইস। ওকে, যেমন স্ক্রিন বা মনিটর একটা আউটপুট ডিভাইস। তো এগুলো ইনপুট আউটপুট। এর এক্সাম্পলসও কিন্তু পরীক্ষাতে পড়ে, দিয়ে বলে এটা কোনটা ইনপুট কোনটা আউটপুট ডিভাইস বলো। এবার
আর একটা বলছে কি অপারেটিং সিস্টেম সফটওয়্যার, প্রসেসিং ডিভাইস আর অ্যাপ্লিকেশান ডিভাইস। তো এটি কি আনসার হবে? মাইক্রোসফট ওয়ার্ড কি? মাইক্রোসফট ওয়ার্ড হচ্ছে একটা অ্যাপ্লিকেশান। ওকে, মাইক্রোসফট ওয়ার্ড তুমি কিন্তু ফোনেও ডাউনলোড করতে পারো। তার মানে যেটিকে আমরা কি করছি, ফোন তো আমার চলছে, তার মধ্যে আমরা একটা জিনিস ডাউনলোড করছি, সেটা কি হয়ে যাবে? সেটা হচ্ছে অ্যাপ্লিকেশান। আর যেটা কিনা ফোনকে রান করাতে হেল্প করে, যে কিনা পুরো ফোনকে অপারেট করে, সেটাকে বলা হয় অপারেটিং সিস্টেম। যেমন আমাদের ফোনে অপারেটিং সিস্টেম কি আছে? আমাদের ফোনের অপারেটিং সিস্টেম কিন্তু অ্যান্ড্রয়েড, বেশিরভাগ লোকের অ্যান্ড্রয়েড। ওকে, কম্পিউটারের অপারেটিং সিস্টেম কি? উইন্ডোজ। এবার উইন্ডোজের বিভিন্ন স্টেজ আছে, যেমন উইন্ডোজ কেউ 7 ইউজ করে, উইন্ডোজ এক্সপি, উইন্ডোজ ভিস্তা, উইন্ডোজ 8, উইন্ডোজ 10, হ্যাঁ, যে যেটা ইউজ করে সেগুলো কিন্তু সেগুলো হচ্ছে অপারেটিং সিস্টেম সফটওয়্যার বা অপারেটিং সফটওয়্যার ওএস। ওকে, আর এটা কি? এটি হচ্ছে একটা অ্যাপ্লিকেশান সফটওয়্যার। তো এমএস ওয়ার্ড, এখান থেকে কিছু জিনিস আমরা জেনে নিই। অ্যাপ্লিকেশান সফটওয়্যার এটা এমএস ওয়ার্ডটা। তো এমএস ওয়ার্ড ইজ আ এক্সাম্পল অফ অ্যাপ্লিকেশান সফটওয়্যার ডেভেলপড বাই দ্য কোম্পানি মাইক্রোসফট। ওকে, তো ইট অ্যালাউ ইউজার টু টাইপ অ্যান্ড সেভ ডকুমেন্ট। এখানে ডকুমেন্ট বিভিন্ন রকম বানাতে এবং সেভ করতে হেল্প করা হয়। ইট ইজ হেল্পফুল টু মেকিং ফর ডকুমেন্টস। হ্যাঁ, ইট ইজ অরিজিনালি ডেভেলপড বাই কি? এইটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, মাইক্রোসফট ওয়ার্ডকে ডেভেলপ করেছে। তো মাইক্রোসফট ওয়ার্ড ডেভেলপড বাই কি? চার্লস সিমোনি অ্যান্ড কি রিচার্ড ব্রডি। তো এরা দুজনে কিনা কি করেছে না মাইক্রোসফট ওয়ার্ড ডেভেলপ করেছে। ইট ওয়াজ ফার্স্ট রিলিজড ইন 1983। ওকে, তাহলে ইট ইজ অ্যাভেলেবেল ফর মাইক্রোসফট উইন্ডোজ, অ্যাপেল ওএস। দেখতে পাচ্ছ মাইক্রোসফট উইন্ডোজ, তো উইন্ডোজে আমরা পাই, উইন্ডোজকে একটা অপারেটিং সিস্টেম, তার মধ্যে এটা কি ডাউনলোড করছে, ওই জন্য এটা একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। অ্যাপেলও একটা, আমরা জানি অ্যাপেলের ফোনে থাকে, তো অ্যাপেল একটা ওএস অপারেটিং সিস্টেম। হ্যাঁ, আমরা যেটা তোমার ফোনে ইউজ করি এটা লিনাক্স বেস অপারেটিং সিস্টেম কি অ্যান্ড্রয়েড, তাই না? তো এগুলো হচ্ছে অপারেটিং সিস্টেম। তো তার মধ্যে কী করি আমরা, বিভিন্ন জিনিস ইউজ করি, সেগুলোকে আমরা বলি অ্যাপ্লিকেশান ডিভাইস বা অ্যাপ্লিকেশান সফটওয়্যার। ওকে, চলো এরপরে 58 নম্বর কোয়েশ্চেন। ওকে, যে বলছে ভারতের যে ব্যাঙ্কটি প্রথম এটিএম ব্যবস্থা চালু করেছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। হ্যাঁ, আমরা যে এটিএম তো সবাই ইউজ করি, সেই এটিএম হ্যাঁ ভারতে কোন ব্যাঙ্ক সর্বপ্রথম চালু করেছে? তো এইচএসবিসি এই ব্যাঙ্কটি কিনা, দেখতেই পাচ্ছ এই ব্যাঙ্কটা এইচএসবিসি ব্যাঙ্ক, এ কিনা ফার্স্ট আমাদের এখানে হ্যাঁ এটিএম চালু করেছিল। এটা একটা হংকং অ্যান্ড সাংহাই ব্যাঙ্কিং কর্পোরেশনস। তো এর ফুল ফর্ম কি? হংকং, এইচ ফর হংকং, এস ফর সাংহাই, হ্যাঁ, বি ফর ব্যাঙ্ক, সি ফর কর্পোরেশনস। ওকে, এটা কত সালে প্রথম চালু হয়েছে ইন্ডিয়াতে? 1987-এ। সালটাও মনে রাখবে, সালটাও খুব ইম্পর্টেন্ট। এইচসিবিসির ফুল ফর্মটাও খুব ইম্পর্টেন্ট, এবং কে চালু করেছে সেই প্রশ্নটা তুমি দেখতেই পাচ্ছ। ওকে, চলো এরপরে আমরা যেটা পড়ব, যে দেখো পরবর্তী প্রশ্ন যে ভারতের মহাকাশ গবেষণার জনককে। তো ভারতের মহাকাশ গবেষণার জনক আমরা এখান থেকে বলতে পারি বিক্রম সারাভাই, অপশান সি। তো এখান থেকে একটু ডিটেলস জানবো। বিক্রম সারাভাইকে, বিক্রম সারাভাই হচ্ছে ফাদার অফ দ্য ইন্ডিয়ান স্পেস প্রোগ্রাম। ওকে, তো বিক্রম সারাভাইকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল পদ্মবিভূষণ। ওকে, আমাদের ইন্ডিয়ার সেকেন্ড হায়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড। ওকে, তো দেখি আর কী কী লেখা আছে না। ভারতীয় মহাকাশ কর্মসূচির জনক হিসাবে বিবেচিত বিক্রম সারাভাই ছিলেন একজন পুরস্কারপ্রাপ্ত পদার্থবিদ, শিল্পপতি ও উদ্ভাবক, যিনি কিনা মহাকাশ গবেষণা সংস্থা, যেটি ইসরো, আমরা তো সবাই জানি ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, তাই তো? ইসরোর হেডকোয়ার্টার তোমরা কিন্তু কমেন্টে জানাও। তো প্রতিষ্ঠা করেছিল। এর আগে ইন্ডিয়ান ন্যাশনাল কমিটি ফর স্পেস রিসার্চ নামে এটি পরিচিত ছিল ইসরোটা। হ্যাঁ, 1962 সালে প্রতিষ্ঠা হয়েছিল এই ইসরো বিক্রম সারাভাইয়ের হাত ধরে। তো স্বাভাবিকভাবে ভাবছো আমাদের ইন্ডিয়ার সবথেকে বড় স্পেস রিসার্চ অর্গানাইজেশন সেটা হচ্ছে কি ইসরো, হ্যাঁ, যেটির কিনা ইনি প্রতিষ্ঠাতা। তো এই জন্য একে ফাদার অফ ইন্ডিয়ান স্পেস প্রোগ্রাম বলা হয়। তো ইসরোর হেডকোয়ার্টার তোমরা কিন্তু কমেন্টে জানাও কোথায় আছে। হ্যাঁ, আর আরও একটা কমেন্টে জানাবে যেটা চন্দ্রযান 2 ছিল সেটা কোনখান থেকে উৎক্ষেপিত করা হয়েছিল। আশা করি আগের ভিডিওতে মনে হয় বলেছি, ঠিক আছে? তোমরা কিন্তু ওটা এই দুটো কিন্তু কমেন্টে জানাবে। দেখো পরবর্তী প্রশ্ন যেটা 60 নম্বর প্রশ্ন, সেটি হচ্ছে হ্যাঁ ভারতের কোন রাষ্ট্রপতি প্রথম রাষ্ট্রপতি পদে থাকাকালীন কিন্তু মারা গিয়েছেন? ওকে, রাষ্ট্রপতি পদে থাকাকালীন মারা গিয়েছেন। ওকে, তো ইনি হচ্ছেন জাকির হুসেন খান। ওকে, তো জাকির হুসেন মারা গেছেন রাষ্ট্রপতি থাকাকালীন। এনার রাষ্ট্রপতিকালের মেয়াদ ছিল 1897 তিনি জন্মগ্রহণ করেছেন এবং মৃত্যুবরণ করেছেন কিন্তু 1969 সালে। ওকে, আচ্ছা, ইনি বলছেন ইনি আমাদের থার্ড প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া।
ওকে, কোনখান থেকে কোনখানে না 13ই মে 1967 থেকে শুরু করে, হ্যাঁ 3 মে 1969 কিন্তু তিনি লাস্ট প্রেসিডেন্ট পদে কিন্তু ছিলেন। এবার প্রেসিডেন্ট পদে থাকাকালীনই তিনি মারা গেছেন, মাত্র 2 বছর তিনি এই প্রেসিডেন্ট পদটা তিনি ভোগ করেছেন। ওকে, তো পরবর্তী প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন আমাদের, সেটি হচ্ছে নিম্নলিখিত কোন ধাতুটি সবথেকে ভারী? আচ্ছা, সবথেকে ভারী ধাতুর নাম কি? সবথেকে ভারী ধাতুর নাম হচ্ছে অসমিয়াম। ওকে, অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো অসমিয়াম কোনখান থেকে পাওয়া যায়? কাঁচা প্ল্যাটিনাম থেকে পাওয়া যায় কিন্তু অসমিয়াম। ওকে, প্ল্যাটিনাম থেকে এটা পরিস্কৃত করে বের করা হয় অসমিয়াম। আচ্ছা, ভারী ধাতু সাধারণত সেই ধাতুগুলোকে বলা হয় যাদের ঘনত্ব বেশি, পারমাণবিক ভর অথবা পারমাণবিক সংখ্যা অনেক বেশি হয়। তো ডেনসিটি যদি বেশি হয় কোনো ধাতু, তখন আমরা তাকে কী বলি? ভারী ধাতু বলি। ওকে, আচ্ছা, ধাতুবিদ্যায় ঘনত্বের ভিত্তিতে সংজ্ঞায়িত করা হয় যে মৌলের ঘনত্ব, দেখো যাদের ঘনত্ব কিনা 5 গ্রাম পার কি সেন্টিমিটার কিউব। ওকে, তো ঘনত্বের ইউনিট কি? ঘনত্বের ইউনিট হচ্ছে গ্রাম পার সেন্টিমিটার কিউব। তো গ্রাম পার সেন্টিমিটার কিউব যদি কারোর 5 গ্রাম পার সেন্টিমিটার কিউবের বেশি হয়, তখন তাকে আমরা ভারী ধাতু বলি। এবং সবথেকে ভারী ধাতু কি? সবথেকে ভারী ধাতু হচ্ছে অসমিয়াম। ওকে, তো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দাও বন্ধুবান্ধবদের সাথে এবং পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো, বাই।